হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ফিজিক্সের ক্যালোরিমিতি এই চ্যাপ্টারের 2 নম্বর পার্টেতে যে অংশটুকু বাকি আছে সেটা আজকে কমপ্লিট করে দেবো। অর্থাৎ এই চ্যাপ্টারটা আজকের পার্টেতে কমপ্লিট হয়ে যাবে। সেই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেবে। কারণ আজকের ভিডিওতে আমি জল সম তাপগ্রাহিতা কি, ক্যালোরিমিটার কি বা ক্যালোরিমিটার মূল নীতি কি, সমস্ত বিষয় অর্থাৎ যতটুকু বিষয় বাকি আছে সেই সমস্ত বিষয় আজকে ডিটেলসে ডিসকাস করব এবং চেষ্টা করব সব থেকে সহজ করে বোঝানো। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর যদি নতুন থাকো অবশ্যই সায়েন্স বিটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো প্রথম যে বিষয়টা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে তাপগ্রাহিতা বা তাপ ধারকত্ব বা হিট থার্মাল ক্যাপাসিটি বা হিট ক্যাপাসিটি বা থার্মাল ক্যাপাসিটি কি। তার দেখো তাপগ্রাহিতা কাকে বলে, আগে আমরা সংজ্ঞাটা পড়ে নিই। সংজ্ঞাটা কি আছে দেখে নাও। একক ডিগ্রি বা একক তাপমাত্রা বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তু তাপগ্রাহিতা বলা হয়। তাহলে বললাম কি, একক তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে তাপগ্রাহিতা বলে। ওকে, তাহলে খুবই সহজ সিম্পল সংজ্ঞা। তাপগ্রাহিতার সঙ্গে কি, একক ডিগ্রি অর্থাৎ এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে সেই তাপটাকে আমরা বলবো কি তাপগ্রাহিতা। আমরা নর্মালি তাপের ফর্মুলা জানি কি, H = mST, যেখানে m হচ্ছে ওই বস্তুর ভর, S হচ্ছে আপেক্ষিক তাপ, T হচ্ছে কি উষ্ণতা বৃদ্ধি। যদি T = 1 হয়ে যায় তাহলে H = ms, তাই না? তাহলে এই যে তাপ লাগছে এই পরিমাণ তাপটাকে বলা হচ্ছে কি তাপগ্রাহিতা। অর্থাৎ বলতে পারি কি, অতএব তাপগ্রাহিতা = m × s। তাপগ্রাহিতা মানে হচ্ছে m × s। ভালো করে সিম্পল ভাবে বুঝে নাও, কোনো জটিলতা নেই। বইয়ে পড়ে যদি জটিল মনে হয় এটা আমার ভিডিওটা ভালো করে দেখবে, যেগুলো বলছি সেইগুলো শুধু বোঝার চেষ্টা করো, কোনো জটিলতা নেই। তাপগ্রাহিতা কাকে বলে, আগে সংজ্ঞাটা আমরা পড়বো। একক তাপমাত্রা বা একক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে তাকে আমরা তাপগ্রাহিতা বলবো। তাপের ফর্মুলা কি জানি, H = mST, অর্থাৎ T = 1, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি 1। ওকে, 1 ডিগ্রি লিখলাম। ওকে, 1 ডিগ্রি অর্থাৎ 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে গেলে যে পরিমাণ তাপ লাগবে সেই তাপটাকে বলছি আমরা তাপগ্রাহিতা। অর্থাৎ T এর মান যদি 1 বসে দিই, H = ms, তাহলে এই H = ms, এই Hটাকে বা এই ms-টাকে বলছে কি তাপগ্রাহিতা। অর্থাৎ কোন বস্তুর তাপগ্রাহিতা সমান m × s, অর্থাৎ বস্তুর ভর ইন্টু বস্তুর আপেক্ষিক তাপ, তাই না? দেখেন আপেক্ষিক তাপ, তাহলে আপেক্ষিক তাপমাত্রা বা আপেক্ষিক তাপ, তাহলে কোনো বস্তুর তাপগ্রাহিতা সমান হচ্ছে কি বস্তুটির ভর ইন্টু ওই বস্তুর আপেক্ষিক তাপ। এটাকে আমরা তাপগ্রাহিতাকে অন্যভাবে লিখতে পারি, যেমন H = mST, তার মানে এখান থেকে বলতে পারি H/T = ms, তাই না? H/T = ms, তার মানে এখান থেকেও বলতে পারি তাপগ্রাহিতা সমান তাপ গৃহীত বা বর্জিত তাপ, বা আমি প্রথম লিখি H/T। ওকে, তাপগ্রাহিতা ms সর্বদা মনে রাখবে তাপগ্রাহিতা হচ্ছে কি ms-টাকে আমরা বলবো তাপগ্রাহিতা। ওকে, তাপগ্রাহিতা ms = H/T, অর্থাৎ গৃহীত বা বর্জিত তাপ ডিভাইডেড বাই উষ্ণতা হ্রাস বা বৃদ্ধি। গৃহীত অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি
বা হ্রাস। ওকে, উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, অর্থাৎ গৃহীত বা বর্জিত তাপ ডিভাইড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, এইটার অনুপাতকে আমরা বলবো কি তাপগ্রাহিতা। তার তাপগ্রাহিতাকে আমরা দুরকমভাবে বলতে পারি। তাপগ্রাহিতা হচ্ছে কি এমএসটাকে আমরা তাপগ্রাহিতা বলতে পারি, বা H/T এইটাকেও আমরা তাপগ্রাহিতা বলতে পারি। কারণ কি H/T = MS। ওকে, H/T = MS। তাহলে তাপগ্রাহিতা বলতে আমরা অঙ্কের পরিপ্রেক্ষিতে, অঙ্ক কেমন দিয়েছে, কি কি ডেটা গিভেন আছে তার উপর ডিপেন্ড করে আমার ফর্মুলাটা তৈরি হবে। অর্থাৎ নর্মালিভাবে আমরা তাপগ্রাহিতা কাকে বুঝবো, ভর ইন্টু আপেক্ষিক তাপ, বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপের গুণফলকে আমরা বলবো তাপগ্রাহিতা, বা তাপগ্রাহিতা বলতে পারি H/T, অর্থাৎ গৃহীত বা বর্জিত তাপ বাই উষ্ণতার বৃদ্ধি। অর্থাৎ MS = এমএসটাকে যেহেতু তাপগ্রাহিতা বলছি, তাহলে MS = H/T, বা গৃহীত বা বর্জিত তাপ বাই উষ্ণতার বৃদ্ধি। ওকে, তাহলে এটা হচ্ছে তাপগ্রাহিতা। তাপগ্রাহিতার একক কি হবে, তাহলে আমরা তাপগ্রাহিতা কি বুঝতে পারলাম। এবার তাপগ্রাহিতার একক খুবই সহজে আমরা এটা নির্ণয় করতে পারবো। দেখুন, তাপগ্রাহিতার একক কি হবে, একক প্রথম হচ্ছে কি, দেখুন তাপগ্রাহিতা কাকে বলছি, M × S = H/T, তাই তো। M × Sটাকে আমরা কি বলছি, তাপগ্রাহিতা। তাহলে SI পদ্ধতিতে একক হবে কি, SI পদ্ধতিতে তাপগ্রাহিতার একক, তাপগ্রাহিতার একক কি হবে, দেখে নাও। H এর একক কি, SI পদ্ধতি, এটা হচ্ছে জুল পার উষ্ণতা কেলভিন। ওকে, জুল পার কেলভিন। তাহলে তাপগ্রাহিতার SI পদ্ধতিতে একক হচ্ছে জুল পার কেলভিন, কারণ SI পদ্ধতিতে আমরা তাপকে জুলে প্রকাশ করি, জুল দ্বারা রিপ্রেজেন্ট করি, আর উষ্ণতাকে কেলভিন দ্বারা। অর্থাৎ জুল পার কেলভিন হচ্ছে কি তাপগ্রাহিতার SI একক। ভালো করে লিখে রাখা দরকার, যদি তোমরা নোট তৈরি করো তাহলে লিখবে মানে SI পদ্ধতি তাপগ্রাহিতার একক হচ্ছে কি জুল পার কেলভিন। কিভাবে, MS = H/T। ওকে, এই জন্য CGS আরো সহজ। তাপগ্রাহিতার একক, গ্রাহিতার একক কি হবে, দেখো এটা। তাহলে আমরা তাপকে CGS কি বলি, ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, উষ্ণতা সেলসিয়াস, অর্থাৎ ক্যালোরি.°C -1, এটাকে বলতে পারি কি জুল কেলভিন -1। তাহলে CGS পদ্ধতিতে তাপগ্রাহিতা একক হচ্ছে ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, SI পদ্ধতিতে তাপগ্রাহিতা একক হচ্ছে কি জুল পার কেলভিন। ওকে, দ্যাট সিম্পল ছিল তার সংজ্ঞা, ফর্মুলা আর একক। আর একটা ব্যাপার থাকে এখানে, তাপগ্রাহিতা এবং আপেক্ষিক তাপ এদের মধ্যে সম্পর্ক কি, তাই না। পুরো বিষয়টা আমি বলবো একদম, আমরা যেন পুরো ক্লিয়ার করে নিই আমরা কি কি আলোচনা করতে চাইছি, কার সঙ্গে কী সম্পর্ক, পুরো A to Z আমরা আলোচনা করবো, যাতে করে পরীক্ষার বা কোনো কোশ্চেন সলভ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। দেখে নাও, তাপগ্রাহিতা এবং আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা এখানে কি লিখলাম, আমরা জানি সেটা কি MS, তাই তো, MS তাপগ্রাহিতা MS, অর্থাৎ বলতে পারি কি তাপগ্রাহিতা = M × S। তাহলে বা বলতে পারি কি S = তাপগ্রাহিতা ডিভাইডেড বাই M। দেখুন তাপগ্রাহিতা = M × S আমরা জানি। তাহলে S = কি তাপগ্রাহিতা বাই M, অর্থাৎ এসটা কি আপেক্ষিক তাপ। তাহলে অতএব আপেক্ষিক তাপ ওকে, আপেক্ষিক তাপ = তাপগ্রাহিতা বাই বস্তুর ভর। ওকে, বস্তুর ভর তাপগ্রাহিতা সমান, দেখে নাও। তাহলে আপেক্ষিক তাপ ভালো করে মনে রাখো, এটা আপেক্ষিক তাপ = তাপগ্রাহিতা বাই বস্তুর ভর। এটা এবার কখন কোশ্চেন এটা আসে, দেখবে কখন তাপগ্রাহিতা এবং আপেক্ষিক তাপ পরস্পর সমান হবে, এটা আমি একটা শর্ট কোশ্চেনে দিয়ে দেয়। তাহলে তাপগ্রাহিতা আর আপেক্ষিক তাপ কখন পরস্পর সমান হবে, দেখে নাও। এটা ইকুয়াল কখন, বস্তুর ভর যখন 1 হবে, অর্থাৎ
m ইকুয়াল টু 1, m এর মান যদি 1 হয়ে যায় অর্থাৎ বস্তুর ভর ইকুয়াল টু 1। একক ভর, একক ডিগ্রি উষ্ণতা আর একক ভর যদি হয় তা সেক্ষেত্রে কি হবে, তাহলে অতএব তাপগ্রাহিতা বা আপেক্ষিক তাপ ইকুয়াল টু তাপগ্রাহিতা, আপেক্ষিক তাপ ইকুয়াল টু তাপগ্রাহিতা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কি, তাহলে কোনো বস্তুর আপেক্ষিক তাপ ওই বস্তুর তাপগ্রাহিতার সঙ্গে সমান হবে তখনই যখন বস্তুর উষ্ণতা একক হবে, একক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য, আর একক ভর অর্থাৎ একক ভরের কোনো বস্তুর উষ্ণতা, ভালো করে বুঝে নাও, একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে তা সেই ক্ষেত্রে বস্তুর আপেক্ষিক তাপ এবং তাপগ্রাহিতা পরস্পর সমান হয়ে যাবে। তাহলে কখন আপেক্ষিক তাপ আর তাপগ্রাহিতা সমান হবে, যখন বস্তুর ভর একক হবে, ওকে, বা 1 হবে, অর্থাৎ একক ভর বিশিষ্ট বস্তুর আপেক্ষিক তাপ এবং তাপগ্রাহিতা দুটি কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। ওকে, তাহলে এখানে তোমরা লিখে নেবে, এখানে লিখে রাখবে এটা। তাহলে একক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি এবং একক ভর বিশিষ্ট বস্তুর আপেক্ষিক তাপ এবং তাপগ্রাহিতা পরস্পর সমান হবে, অর্থাৎ ভর 1 হয়ে গেলে আপেক্ষিক তাপ আর তাপগ্রাহিতা পরস্পর কী হবে, সমান হয়ে যাবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট যে পয়েন্টটা আলোচনা করছে সেটা হচ্ছে জলসমূহ। এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় থেকে না, এবং খুব সহজ আছে। তাহলে আমরা আগে একবার আলোচনা করি। তা তাপগ্রাহিতা কী পড়লাম, তাপগ্রাহিতা সংজ্ঞা, সেই সংজ্ঞাটা কী ছিল বা কনসেপ্টটা কী। তাহলে একক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে তাকে আমরা কি বলছি, তাপগ্রাহিতা, অর্থাৎ এমএসটা হচ্ছে তাপগ্রাহিতা। তাহলে এমএস ইকুয়াল টু H/T হতে পারে। তাহলে এই তাপগ্রাহিতার একক কি, এসআইতে জুল পার কেলভিন আর সিজিএসে ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাপগ্রাহিতা আপেক্ষিক তাপ কখন সমান হবে, যদি ভর একক হয়ে যায়, একক ভর বিশিষ্ট বস্তুর আপেক্ষিক তাপ আর তাপগ্রাহিতা দুটো কি পরস্পর সমান হয়ে যাবে। ওকে, তাহলে নেক্সট এবার আমরা জলসমূহটা আলোচনা করব। জলসমূহটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে। জলসমূহটা কি বলা আছে দেখে নাও। জলসমূহটা সংজ্ঞাটা যদি ভালো করে পড়ে নাও তাহলে খুব সহজেই কনসেপ্টটা বুঝতে পেরে যাবে যে জলসমূহটা অ্যাকচুয়ালি কী বলতে চাইছে। জলসমূহ, ওকে, জলসমূহ। তাহলে জলসমূহটা কি দেখে নাও। তাহলে একটি বস্তুর কোনো পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপ লাগে, আমি এটা লিখে দিচ্ছি দেখে নাও। একটি বস্তুর কোনো পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্য যে তাপ লাগে সেই পরিমাণ তাপ নিয়ে, যে তাপ লাগে সেই পরিমাণ তাপ নিয়ে, সেই পরিমাণ তাপ যে পরিমাণ ভরের, যে সেই পরিমাণ তাপ যে পরিমাণ ভরের জলের একই তাপমাত্রা বৃদ্ধি করে সেই পরিমাণ জলকে জলসম বলে। সংজ্ঞাটা থেকে ভালো করে লক্ষ্য করো, সংজ্ঞাটা কি বলেছে। একটি বস্তুর কোনো পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্য, অর্থাৎ ধরলাম একটা বস্তু আছে, এখানে ধরলাম এখানে একটা বস্তু আছে, ধরলাম ওকে, এখানে একটা বস্তু আছে,
একটা বস্তুকে, তাহলে একটি বস্তুর কোন পরিমাণ তাপমাত্রা, ধরলাম এখানে উষ্ণতা হচ্ছে কি টি ডিগ্রি, আমি এখানটায় এইচ পরিমাণ তাপ দিচ্ছি, তারপরে উষ্ণতা টি ডিগ্রি বৃদ্ধি হয়েছে। তাহলে একটি বস্তুর কোনো পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্য, ধর টি উষ্ণতা বৃদ্ধির জন্য আমি এইচ পরিমাণ তাপ দিচ্ছি। ওকে, তাহলে জন্য যে তাপ লাগে, তাহলে এখানে তাপ লাগবে এইচ, তা সেই পরিমাণ তাপ, যেই তাপটা এখানে অর্থাৎ যেই তাপ লেগে এখানে ব্যবহার করে টি উষ্ণতা হয়েছে, সেই পরিমাণ তাপ, তাহলে সেই পরিমাণ তাপ অর্থাৎ যেই তাপ এখানে লেগে সেই তাপটাই, সেই পরিমাণ তাপ যে পরিমাণ ভরের, অর্থাৎ যত পরিমাণ ভরের জলের উষ্ণতা জলের একই তাপমাত্রা বৃদ্ধি করে, অর্থাৎ এর উষ্ণতা কত হবে টি ডিগ্রি হবে। তাহলে সেই পরিমাণ জলকেই বলা হচ্ছে কি, সেই পরিমাণ জল কি বা জলের ভরটাকে বলা যায় কি জল সম। তার মানে বলতে চাইছি যে কোনো একটা বস্তুকে ধরলাম, কোনো একটা বস্তুকে আমি উত্তপ্ত করলাম, একটা নির্দিষ্ট পরিমাণ তাপ দিয়েছি, তাহলে তাপ দেওয়ার ফলে এর উষ্ণতা কিছু বৃদ্ধি হয়েছে। এক্সাম্পল সলভ ধরলাম, আমি এখানটাই ধরলাম আমি 1000 ক্যালোরি তাপ দিয়েছি, তার ফলে এর উষ্ণতা ধরলাম 20 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। ওকে, 20 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, তাহলে 1000 ক্যালোরি তাপ দিয়ে উষ্ণতা 20 ক্যালোরি হয়েছে। তাহলে এবারে যত পরিমাণ কতটা, মানে ধর একটা বালতি আছে তার জল ঢালছি, এবার আমি কি হয়েছে সেই জলটাই প্রথমে ধরলাম যে প্রথমে এখানে অল্প পরিমাণ জল দিয়েছি, অল্প পরিমাণ প্রথমে জল ছিল, তাহলে এখানেও এই 1000 ক্যালোরি তাপ দেওয়া হয়েছে, 1000 ক্যালোরি তাপ দেওয়া হচ্ছে। তাহলে এইটুকু জলের উষ্ণতা দেখা যাচ্ছে বেশি হচ্ছে, ধরলাম এটা 50 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে, কিন্তু আমার উষ্ণতা 20 ডিগ্রি দরকার, অর্থাৎ যেই উষ্ণতা এখানে হচ্ছে সেই উষ্ণতা দরকার, তাহলে এখানে নিশ্চয়ই আরও জলের পরিমাণ বাড়াতে হবে, জলের পরিমাণ বাড়ালাম। প্রথম ধরলাম 0.5 কেজি ছিল বা 200 গ্রাম ছিল, 200 গ্রাম জল ছিল, আমি আরও জল বাড়ালাম, বাড়ি দিলাম 500 গ্রাম করলাম, তখন দেখলাম উষ্ণতা কমবে, কারণ জল যত বাড়াবো উষ্ণতা আমার, তাপ তো আমার একই আছে, তাপ বাড়াচ্ছি না, তাপ ফিক্সড করেছি, জলের পরিমাণ বাড়াচ্ছি, তাহলে দেখলাম এখানে উষ্ণতা ড্রপ করে 25 হলো বা 30 হলো। ওকে, 30 হলো, এটা 30 ঠিক আছে। এবার এটা উষ্ণতা আরও জল পরিমাণ বাড়াচ্ছি, বাড়িয়ে দেখলাম 1 কেজি জলের উষ্ণতা কত হয়ে গেছে 20 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে বা 20 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এবার টেম্পারেচার সেম হয়ে গেছে, দেখে নাও টেম্পারেচার সেম হয়ে গেছে, তাহলে সেম পরিমাণ তাপ দিয়েছি, উষ্ণতাও আমরা সেম পেয়ে গেছি। তাহলে কত ওজনে পেয়েছি আমরা 1 কেজিতে, তাহলে এই 1 কেজিটাকে বলছে জলসমূহ। এইগুলো আগেরটাকে বলছি না, কারণ উষ্ণতা সেম হয়নি, অর্থাৎ ভালো করে সংজ্ঞাটা বুঝে না কি বলতে চাইছি। এখানে কোনো একটা বস্তুকে কিছু পরিমাণ তাপ দিয়ে উষ্ণতা তার বৃদ্ধি করানো হয়েছে, তার একটা নির্দিষ্ট উষ্ণতা করা হয়েছে, ধরলাম ইন জেনারেল টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য টি ডিগ্রি উষ্ণতা করেছি এইচ তাপ দিয়ে, তাহলে এইচ পরিমাণ তাপ জলে দিয়ে ওই টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করার জন্য বা ওই টি ডিগ্রি উষ্ণতা নিয়ে আসার জন্য যত পরিমাণ জল দিতে হবে, যত পরিমাণ জল লাগবে, তাহলে সেই পরিমাণ জলের সেই ওজনটাকে বলছে কি জলসম। তা সেই পরিমাণ জলটাকে কি বলা হচ্ছে জলসম। যেমন ধরে নাও, আমি এক্সাম্পল দিতে পারি যে এক গ্লাস জলের উষ্ণতা 50 ডিগ্রি করতে যেই পরিমাণ তাপ লাগবে, ধরলাম H1, এক বালতি, ওকে, এক বালতি জলের উষ্ণতা সেই 50 ডিগ্রি করতে একই তাপ লাগবে না বেশি লাগবে? সাধারণ নলেজ থেকে বলো, এক গ্লাস জলের উষ্ণতা 50 ডিগ্রি করতে যে পরিমাণ তাপ লাগে, এক বালতি জলের উষ্ণতা 50 ডিগ্রি করতে একই উষ্ণতা বৃদ্ধি করতে চাইছে, সেই পরিমাণে তাপ লাগবে, তাপের আরও বেশি লাগবে, তাহলে অবশ্যই এখানে কি লাগবে বেশি তাপ লাগবে। অর্থাৎ এটা যদি H2 হয় তাহলে H2 গ্রেটার দ্যান H1, তার মানে জলের পরিমাণ বাড়লে তাপটাও বেশি লাগবে যদি আমি উষ্ণতা সেম রাখতে চাইছি। তাহলে এখানটাও অর্থাৎ জলের উষ্ণতা বাড়বে কমবে ডিপেন্ড করে জলের কতটুকু আমি জল নিয়েছি তার উপরে। অর্থাৎ কম পরিমাণ জলের উষ্ণতা বৃদ্ধি করতে কম তাপ লাগবে,
বেশি পরিমাণ জলের তাপ যদি বৃদ্ধি করতে হয়, বেশি তাপ মানে উষ্ণতা বৃদ্ধি করতে যায়, তাহলে তাপ বেশি লাগবে। তাহলে এখানে কি বলা হচ্ছে এখানে ভালো করে বুঝে নাও, যে এখানে বলছে কি যে কোনো একটা বস্তুতে যদি কিছু পরিমাণ তাপ দিয়ে কিছু উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে সেই সেম তাপ আর সেম উষ্ণতা বৃদ্ধি করতে যত পরিমাণ জল লাগবে, আমি জলের ক্ষেত্রে বলছি, অর্থাৎ আমি একটা বস্তুর মধ্যে এইচ তাপ দিলাম, তারপর টি উষ্ণতা হয়েছে, তাহলে কত পরিমাণ জলেতে এই এইচ তাপ দিয়ে টি উষ্ণতা পাওয়া যাবে, সেই পরিমাণ জলটাকে বলা হচ্ছে কি জলসম। অর্থাৎ জলসম হচ্ছে জলের পরিমাণ, কতটা ওয়েট, জলের ওয়েট কতটা পরিমাণ জল লাগবে, আমার 1 গ্লাস জল লাগবে না 1 বালতি জল লাগবে না আরও তার থেকে কম লাগবে বেশি লাগবে। অর্থাৎ তার জলসম হচ্ছে জলের ওয়েট বা জলের ওজনকে আরেকটা সিম্পল এক্সাম্পল দিয়ে তোমরা বুঝতে পারবে, এটা তোমাদের বইয়েও আছে। সেটা কি কোশ্চেন আছে কি কোনো বস্তুর জলসম 10 কেজি বলতে কি বোঝো? ওকে, 10 কেজি বলতে কী বোঝো? কোনো বস্তু জলসম 10 কেজি বলতে কী বোঝো? তার মানে হচ্ছে কোনো বস্তুর উষ্ণতা, ভালো করে কেন এর মানে আমরা বলতে পারি কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, সেই পরিমাণ তাপ 10 কেজি জলের 10 কেজি জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করে, সেই পরিমাণ তাপ দিয়ে 10 কেজি জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা যাবে। ভালো করে, তাহলে এই 10 কেজিটা হচ্ছে জলসম। তার মানে এখানে বলতে চাইছি কি কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, সেই পরিমাণ তাপ দিয়ে 10 কেজি জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস করা যাবে। তাহলে এখানে ক কেজি? 10 কেজি। যদি বলতাম 5 কেজি বা 10 গ্রাম, তাহলে এটা 10 গ্রাম হতো। তাহলে পরিমাণ বুঝতে পারছি এখানে জলের পরিমাণ। তা জল সম হচ্ছে কত পরিমাণ, কোনো একটা বস্তুর উষ্ণতা এত আছে, আমি ধরলাম 1000 ক্যালোরি দিলাম বা 2000 ক্যালোরি 3000 ক্যালোরি দিলাম, তার ফলে ধরলাম 30 ডিগ্রি বা 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি হলো। তাহলে এই 3000 ক্যালোরি দিয়ে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা করতে কত পরিমাণ জল লাগবে, কত পরিমাণ জলের উষ্ণতা এই 3000 ক্যালোরি তাপ দিয়ে 30 ডিগ্রি সেলসিয়াস করা যাবে, সেই পরিমাণ জলটাকে বলা হচ্ছে কি জলসম। ওকে, তো আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা একটু গাণিতিক ব্যাখ্যাটা দেখব, অর্থাৎ এর গাণিতিক রূপটা কি। খুবই সহজ আছে, দেখে নাও। তাহলে আমরা বুঝলাম কি, আমরা জানি সেটা কি H = mst, তাই না? আবার W জলসম হলে আমরা বলতে পারি কি H = m এর জায়গায় লিখব কি WSWT। SW থেকে জলের আপেক্ষিক তাপ, SW জলের আপেক্ষিক তাপ, একই উষ্ণতা বৃদ্ধি হবে। ভালো করে দেখে নাও, একই উষ্ণতা বৃদ্ধি করবো, একই তাপ দেবো, তাই এইটাই তো গল্প ছিল সংজ্ঞাতে। অর্থাৎ এইটা জলের ক্ষেত্রে, এটা বস্তুর ক্ষেত্রে দুটোকে ডিফারেন্স করে না ভালো করে। তাহলে এটা হচ্ছে কি, আমি কোনো একটা বস্তুকে H পরিমাণ তাপ দিলাম, সেই বস্তুর ভর হচ্ছে m, তার আপেক্ষিক তাপ S এবং উষ্ণতার বৃদ্ধি T ডিগ্রি সেলসিয়াস হয়েছে।
এবার সেই একই পরিমাণ তাপ জলকে দিচ্ছি ডাব্লু ভরের জলকে এই একই তাপ দিয়েছি, জলের আপেক্ষিক তাপ SW, উষ্ণতার বৃদ্ধি একই হয়েছে, তার দুটো তাপ ইকুয়াল হবে। তাহলে বলতে পারি কি অতএব MST = WSWT। তাহলে এটি কাটবে, তাহলে বলতে পারি জল সম W = MS/SW। তাহলে দেখেন ইকুয়েশনটা কি হলো, তাহলে এটা হচ্ছে কি জল সম। ওকে, তাহলে জল সম W = MS/SW। ওকে, এইটা হচ্ছে বস্তুটির বা জলের জল সম। ওকে, অর্থাৎ এই পরিমাণ তাপ দিয়ে আমি জলের উষ্ণতা কি সেই একই নিয়ে যেতে পারি। তাহলে এটা হচ্ছে ডাব্লুটা, আমরা ওজনটা, জলের ওজনটা কত সেইটা আমরা বের করতে পারবো। তাহলে এই জল সমর এককটা কী হবে সেইটা আমাদের দেখতে হবে। তাহলে জল সমর এককটা কি দেখে নাও। তাহলে জল সমর SI এবং CGS এর মান কত হবে দেখে নাও। SI এর ক্ষেত্রে মনে রাখবে SI পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ তারপর হচ্ছে 4186 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ ক্যালোরি ইন্টু গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এটা ক্যালোরি, এটা নয়, এটা জুল। ওকে, জুল কেজি -1 কেলভিন -1। CGS এ জলের আপেক্ষিক তাপ অর্থাৎ SW, এটা কত হবে 1 ক্যালোরি গ্রাম -1 ডিগ্রি সেলসিয়াস -1। ওকে, 1। তাহলে এই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে SI-তে কত হচ্ছে, তাহলে SI পদ্ধতিতে W = কি হচ্ছে দেখুন, W = MS/SW এর মান কত হচ্ছে, SW এর মান হচ্ছে কি 4186। আর CGS পদ্ধতিতে সেটা কত হচ্ছে দেখে নাও, W = MS। ওকে, W = MS, কারণ SW-টা CGS-এ কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে। তাহলে এবার যদি আমরা ফর্মুলাটা আরেকটা দেখি, যে আমরা যে ফর্মুলা লিখেছিলাম সেটা কি দেখে নাও, H = MST। এবার W = কি MS/SW। তাহলে এখানে যদি করি তাহলে বা H = অর্থাৎ একে যদি জল সম আকারে সাজাতে যাই তাহলে বলতে পারি কি MS/SW × SW × T। তাহলে MS/SW-টা কি হচ্ছে, এটা হচ্ছে W। তাহলে এখান থেকে বলতে পারি তাহলে বা H = WSWT। তাহলে জল সম আর তাপের মধ্যে একটা সম্পর্ক রেডি হয়ে গেল। তাহলে W = দেখে নাও MST। তাহলে MS এর জায়গায় যদি W তে ভাগ করি WSW, MS/SW হচ্ছে W, তাহলে হচ্ছে H = WSWT। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে গৃহীত বা বর্জিত তাপ, এখান থেকে আমরা কি বলতে পারি, কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপ তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখে নাও, কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপ = জল সম। তাহলে এইভাবেও মনে রাখবো। ওকে, কারণ নিউমেরিক্যাল প্রবলেম কেমন টাইপের দেবে বুঝতে পারবেন, সেই প্রত্যেকটা রূপ একটু ভালো করে চিনে রাখবে। তাহলে জল সম ইন্টু জলের আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। ওকে, তাহলে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, তাহলে এইটা হচ্ছে কি এর গাণিতিক রূপ। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যেটা আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের মেন বিষয় ক্যালোরিমিতির মূলনীতি কি। ক্যালোরিমিতির মূলনীতি আর ক্যালোরিমিটার এই দুটো আলোচনা করে চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। আজকে আমি এটা ক্লোজ করে দেবো বা চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো। তো নেক্সট যেটা আলোচনা করবো ক্যালোরিমিতির মূলনীতি।
ক্যালোরিমিতির মূলনীতি। ওকে, ক্যালোরিমিতির মূল নীতি। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি কি? অ্যাকচুয়ালি ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে তাপীয় সাম্য। তাপীয় সাম্যটাই হচ্ছে কি ক্যালোরিমিতির মূলনীতি। তাপীয় সাম্য ব্যাপারটা কি ছিল দেখে নাও। তোমরা দুই বন্ধু মিলে ধরো অনেক বছর পর একসঙ্গে পড়াশোনা, স্কুল লাইফে পড়াশোনা করেছিলে, তারপরে বড় হয়েছে, চাকরির জন্য বিভিন্ন জায়গায় তোমরা চলে গেছো, বিভিন্ন জায়গায় চাকরি করছে, চাকরির জন্য পড়াশোনা করছিলে বা বিভিন্ন রকম কোর্স করছো। হঠাৎ 4-5 বছর পর তোমার খুব ভালো কাছের বন্ধুর সঙ্গে দেখা হলো। তাই তোমরা কী করো, খুব গল্প করে যেতে না 10 মিনিট বা আধ ঘন্টা কথা বলতেই হবে, গল্প করতেই হবে। তো গেলে একটা কফি শপে বা কোনো একটা এমন দোকানে গেলে, এমন একটা দোকানে গেলে যেখানে কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যায় আর কফিও পাওয়া যায়। তো তোমাদের দুটো বন্ধুর মধ্যে একজনের পছন্দ কোল্ড ড্রিঙ্কস আর একজনের পছন্দ কফি। তো দুজনে অর্ডার করলে, রাখলে টেবিলে, গল্প করছো আর খাচ্ছ। তো খাবার থেকে গল্পটা বেশি হবে, কারণ অনেক বছর পর দেখা, তো খেতেই ভুলে গেছে, বা এটা মানে এটা যে শেষ করতে হবে, চা শেষ করতে হবে বা কোল্ড ড্রিঙ্কসটা কমপ্লিট করতে হবে সেটা ভুলে গেছে, গল্পই করছো। তো ধরলাম তোমরা দুজনে রেখে দিয়েছো। ওকে, ধরলাম এটা হচ্ছে কি, এটা হচ্ছে কফি। ওকে, আর এখানে হচ্ছে কি কোল্ড ড্রিঙ্কসের বোতল। ওকে, এরকম তুলে রেখেছো। তাহলে কোল্ড ড্রিঙ্কসটা কি সাধারণত ঠান্ডা আর কফি খুব গরম থাকে, সে ধোঁয়া উঠছে। তাহলে রেখে দিয়ে গল্প করছো, কিছুক্ষণ পর কি হবে দেখবে, যদি ধরো 10-15 মিনিট 20 মিনিট ধরে গল্পই করে যাচ্ছ। ওকে, 20 মিনিট ধরে গল্প করছে, ভুলে গেছো যে তোমাকে কফি খেতে হবে, কোল্ড ড্রিঙ্কসটা খেতে হবে, তো এগুলো পান করতে হবে, তুমি ভুলে গেছো। তাহলে কি আধ ঘন্টা পর দেখবে যে যেটা কোল্ড ড্রিঙ্কসটা গরম হয়ে গেছে আর কফিটা ঠান্ডা হয়ে গেছে। তার মানে এরকম নয় যে কোল্ড ড্রিঙ্কসটা যতটা ঠান্ডা ছিল সেরকম কফিটাও ঠান্ডা হয়ে গেছে, এরকম হবে না। অর্থাৎ কোল্ড ড্রিঙ্কসটা গরম হয়ে গেছে মানে কি, কোল্ড ড্রিঙ্কসটা যতটা ঠান্ডা ছিল ততটা ঠান্ডা নেই, আর কফিটা যতটা গরম ছিল ততটা আর গরম নেই। অর্থাৎ দুটো টেম্পারেচার প্রায় সেম টাইপের চলে এসছে। তাহলে এইটা হলো কি করে, এটাই হচ্ছে কি মানে তাপীয় সাম্য। এটা হচ্ছে তাপীয় সাম্য। আর এটা কেন হচ্ছে, কারণ হচ্ছে যখনই দেখো না, যখনই এটার মধ্যে কি আছে, উষ্ণতার পার্থক্য আছে, এখানে জলের ফোঁটা বিন্দু বিন্দু গায়ে লেগে আছে। তাহলে যখনই দুটো বস্তু পরস্পর কাছে সংস্পর্শে থাকবে বা কাছাকাছি থাকবে, তখনই তাদের মধ্যে, শুধু দুটো বস্তু বলে নয়, অনেক কটাও যদি বস্তু থাকে, ওকে, কিছু গরম আছে কিছু ঠান্ডা আছে, তাহলে গরম বস্তু এবং শীতল বস্তু দুটো যদি কাছাকাছি থাকে, পাশাপাশি থাকে, তো যেহেতু তাদের দুটোর মধ্যে উষ্ণতার পার্থক্য আছে, তার ফলে এর মধ্যে একটা এনার্জি ট্রান্সফার হবে। কি এনার্জি হবে? তাপের আদান প্রদান হবে। অর্থাৎ উত্তপ্ত বস্তু থেকে তাপ ঠান্ডা শীতলতম বস্তু থেকে যাতায়াত করবে, এবং কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ না দুটোর উষ্ণতা সেম জায়গায় আসছে। তাহলে এইটা হবে, যেটা যাবে সেটা হচ্ছে তাপ। তাহলে এইভাবে দুটো বস্তু তাপীয় সাম্যে আসবে, তার ফলে আর তাপ যাতায়াত করবে না, তখন দুটোর তাপটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কী বুঝতে পারলাম, যখনই দুটো বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য থাকবে এবং তারা যদি খুব কাছাকাছি থাকে, তা তাদের মধ্যে একটা তাপের আদান প্রদান হবে। অর্থাৎ উত্তপ্ত উষ্ণ বস্তু, যেটা গরম বস্তু, সে তাপ বর্জন করবে, আর শীতল বস্তু ঠান্ডা বস্তুকেও সেই তাপটা গ্রহণ করবে, যে অর্থাৎ এই শক্তিটা গ্রহণ করবে। এটা কতক্ষণ ধরে চলবে? যতক্ষণ না দুটোর বস্তুর উষ্ণতা সেম হয়ে যায়, সম উষ্ণতায় চলে আসছে, ততক্ষণ ধরে এই এনার্জি ট্রান্সফার হতেই থাকবে। এবং যখন দুটো উষ্ণতা সেম চলে আসবে, এটা বলে তাপীয় সাম্য। এর উপরেই ক্যালোরিমিতির মূলনীতি আছে। এই মূলনীতিটা কি হচ্ছে, যদি বাহ্যিক অন্যান্য কোনো বাধা না থাকে, তাহলে শীতল মানে উত্তপ্ত উষ্ণ বস্তুর দ্বারা বর্জিত তাপ শীতল বস্তুর দ্বারা গৃহীত তাপের সঙ্গে সমান হবে। অর্থাৎ কোনো তাপের অপচয় যদি না হয়, বাহ্যিক কোনো তাপের অপচয় না হয়, আর তাপের যদি কোনো ক্রিয়েট না হয়, তাহলে দুটো বস্তু যদি পরস্পর কাছাকাছি থাকে, তাহলে উষ্ণ বস্তু অর্থাৎ গরম বস্তু দ্বারা বর্জিত তাপ শীতল বস্তু দ্বারা গৃহীত তাপের সঙ্গে পরস্পর সমান হবে। এইটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। তাহলে এটা কি বললাম দেখো, উষ্ণ বস্তু দ্বারা উষ্ণ বস্তুর দ্বারা বর্জিত
তাপ ইকুয়াল টু শীতল বস্তুর দ্বারা গৃহীত তাপ। এই দুটো পরস্পর কি হবে? সমান হবে। তাহলে এইটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি কি? বাহ্যিক অন্যান্য যদি বাধা না থাকে বা অন্যান্য ক্ষেত্রে যদি তাপের অপচয় না ঘটে, তাহলে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ, শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ, এটা পরস্পর কি হবে? সমান হবে। এটাই হচ্ছে কি ক্যালোরিমিতির মূলনীতি। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে কি ক্যালোরিমিটার। এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে লাস্ট টপিক। ওকে, তো নেক্সট যে আলোচনা করবো সেটা হচ্ছে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটারটা দেখে নাও। ক্যালোরিমিটার দ্বারা কি ক্যালোরিমিটার মূলনীতি প্রয়োগ করে কোনো বস্তুর উষ্ণতা নির্ণয় করা হয়। উত্তপ্ত বস্তু যারা খুবই উষ্ণতা বেশি, সেই সমস্ত বস্তু উষ্ণতা এর দ্বারা নির্ণয় করা। তো কিভাবে দেখানো, কেমন যন্ত্রটা দেখতে? তো এরকম একটা চেম্বার থাকে যার ভিতরে কি থাকে? তরল থাকে, তরল পদার্থ থাকে। ওকে, এরকম তরল পদার্থ থাকে। এখানে একটা থার্মোমিটার থাকে। ওকে, থার্মোমিটার থাকে, এর দাগ করা থাকে বিভিন্ন রকম। থার্মোমিটার অর্ধেকটা এর ভিতরে প্রবেশ করানো থাকে। আর কি থাকে? এখানে একটা আলোড়ন থাকে। ওকে, ধরলাম এরকম আছে। অর্থাৎ এর দ্বারা এটাকে নাড়িয়ে নাড়িয়ে জলটাকে নাড়ানো হয়। তো এর ভিতরে বস্তুকে ফেলা হয়। ওকে, এটা হচ্ছে ক্যালোরিমিটার। আর এর বাইরেটা তো হচ্ছে কি তামা দ্বারা তৈরি হয়, এবং যাতে করে এখান থেকে কোনো তাপ আদান প্রদান না করতে পারে সেরকম জন্য এর জন্য একটা কুপুরিবাহী একটা বাক্সের মধ্যে প্রবেশ করা থাকে, এবং এদের মুখগুলো কি থাকে? কর্কে চিপি দিয়ে আটা থাকে, এবং তুলো দিয়ে এর মাঝখানে তুলো দিয়ে থাকে। ওকে, এইগুলো সব কার্যনীতি পড়বে, খুব সহজে সিম্পলভাবে পড়বে, খুব সহজে বুঝতে হবে। লজিকটা কী বলছে এখানে, কি হয় দেখলাম। এই ক্যালোরিমিটার যন্ত্র দ্বারা কোনো বস্তুর উষ্ণতা নির্ণয় করা হয়। কীভাবে? যে কোনো উত্তপ্ত বস্তু আছে, ধরুন কোনো একটা চুল্লি যার টেম্পারেচার অনেক বেশি, 2000-3000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আছে ধরলাম, বা 1000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আছে, এরকম চুল্লির মধ্যে কোনো বস্তুকে ডোবানো হয় বা তার ভিতরে ঢোকানো হয়। যেমন দেখবে বিভিন্ন ইট ভাঁটা দেখবে, ইট ভাঁটা যেখানে ইটকে পোড়ানো হয় দেখবে, সেখানে দেখবে যে তাপের উষ্ণতা অনেক বেশি, কয়লা ঢালা হয় দেখবে, মুখগুলো খুলে খুব উত্তপ্ত হয়। তো এগুলো আমরা শীতকালে প্রায় যেতাম, যখন এই চুল্লিগুলো থাকতো, তো সেখানে গিয়ে আমরা আলু ডিম সিদ্ধ করতাম। মাটিগুলো খুলতাম, যেখানে অর্থাৎ নিচে ইট আছে, আগুন জ্বলছে, তার উপরে মাটিগুলো থাকে, সেই মাটিগুলো আমরা একটু খুলতাম, খুলে সেখানে আলু ডিম দিয়ে দিতাম। কিছুক্ষণ পর সেগুলো সিদ্ধ হয়ে যেত। অর্থাৎ আমরা কি করতাম, কাগজ বা ঠোঙা থাকে, সেই ঠোঙার ভিতরে ডিম ঢুকে দেয়, ঠোঙার মুখটা এঁটে মাটি খুলতাম, মাটির ভিতরে ঢুকিয়ে আবার চাপা দিতাম। 10-15 মিনিট পর খুলে আবার এসে দেখবো, মাটি খুলে দেখবো ঠোঙা পুড়বে না, অথচ ডিম ঠোঙার ভিতরে, কাগজের ভিতরে ডিম সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে করতাম। তো সেখানে যে চুল্লি থাকে সেখানে টেম্পারেচার দেখবে অনেক বেশি থাকে নর্মাল উষ্ণতা থেকে। তো সেই হাই টেম্পারেচারগুলো আমরা কীভাবে মেজারমেন্ট করব? সেই মেজারমেন্ট করার জন্য একে কী হচ্ছে, একটি সুতোর সাহায্যে এই বস্তুটাকে এখানে এই জলের মধ্যে, বা এই তরল, জল না যে কোনো একটা তরল হতে পারে, তো সেই তরলের মধ্যে প্রবেশ করানো হয়। তাহলে সেই তরলে যখনই ডোবানো হবে, এ কী করবে, তাপ, যে এটা উত্তপ্ত বস্তু হিটেড, ওকে, তাপ রেডিয়েট করছে, হিটেড বস্তু, উত্তপ্ত বস্তু আছে। তাহলে এই উত্তপ্ত বস্তু যে তরল আছে তার তুলনায় তরলটা শীতল আছে, সে তরলে কী হবে, তাপ বর্জন করবে। ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী তাপ বর্জন করবে। যখনই এই তাপ বর্জন করবে, তখন এই তরলের উষ্ণতা বৃদ্ধি পাবে, এবং এই আলোড়ন দিয়ে যদি নাড়ানো হয়, তাহলে সেই তাপটা চারিদিকে ছড়িয়ে পড়বে, এবং এর উষ্ণতা ইকুয়ালি ডিভাইডেড হয়ে যাবে। এবং কতটা এই তরলের উষ্ণতা বৃদ্ধি পেল,
এটা সেই থার্মোমিটার দ্বারা আমরা মেজারমেন্ট করতে পারবো। সেই হিসাবে তাহলে এখান থেকে আমরা কোনো বস্তুর বা কোনো চুল্লির ভিতরে কত টেম্পারেচার, তার সেখানে তাপ আমরা নির্ণয় করতে পারবো, টেম্পারেচারও নির্ণয় করতে পারবো, সেখানে তার কোনো চুল্লির উষ্ণতা কত, সে চুল্লির ভিতরে তাপটা কত আছে, সেটা খুব সহজে আমরা এই ক্যালোরিমিটার সাহায্যে বা ক্যালোরিমিটারের সাহায্যে খুব সহজভাবে নির্ণয় করতে পারবো। অ্যাকচুয়ালি ক্যালোরিমিটার যে ব্যবহার করা হয় এই কোনো বস্তুর হাইলি টেম্পারেচার বা হাইলি হিটেড কোনো বস্তুর উষ্ণতা নির্ণয় করার জন্য এই ক্যালোরিমিটারটা ব্যবহার করা হয়। ওকে, আর দেখে নাও এখানে যে তরল ব্যবহার করা সেটা জল নয়, অন্যান্য কিছু ব্যবহার করবে, জলও ব্যবহার করা যেতে পারে, তেলও ব্যবহার করা যেতে পারে, আরও অন্যান্য জিনিস ব্যবহার করা যেতে পারে। কিন্তু জল ব্যবহার করলে কি সুবিধা আছে কি অসুবিধা আছে, তেল ব্যবহার করলে সুবিধা কী আছে অসুবিধা কী আছে, দেখবে এগুলো সিম্পলভাবে লেখা আছে, এগুলো আর এক্সপ্লেন করার দরকার নেই, আর সহজ ভাষায় লেখা আছে, যে কোনো বইতে পড়বে সিম্পলভাবে দেওয়া আছে। তো সাধারণত ব্যবহার করা এটা কি আইডিয়ালি এখানে যে তরল ব্যবহার করে সেটা হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিন, তো অ্যানিলিন ব্যবহার করা হয় ক্যালোমিটারে যে তরল পদার্থ সেই হিসাবে। জল ব্যবহার করা কেন হয় না, কারণ জলের আপেক্ষিক তাপটা খুব বেশি এক হয়, সেই জন্য একে বেশি পরিমাণ তাপ দিয়ে কম পরিমাণ উষ্ণতা পাওয়া যায়, সেই কারণে একটা মানে এর একটা ড্রব্যাক আছে। তো এই কারণে জল ব্যবহার করা হয়, কিন্তু অনেকই ক্যালোমিটার যন্ত্রতে জল ব্যবহার করা হয়। জলের এই যে গুণ আছে জলের, দেখবে জলে আপেক্ষিক তাপ বেশি হওয়ার জন্য এটা উত্তপ্ত করতে বেশি পরিমাণ তাপ লাগে, আর শীতলও খুব ধীরে ধীরে শীতল, তাপ বর্জনও খুব ধীরে ধীরে করে। সেই জন্য দেখবে যে গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য জল ব্যবহার করা হয়, দেখবে কারণ কি জল গরম হতে খুব কম সময় লাগবে, বেশি সময় লাগবে, তাহলে ইঞ্জিনটা আমার বেশিক্ষণ ধরে ঠান্ডা থাকবে। উল্টো দিকে দেখবে জল যদি গরম হয়ে যায় ঠান্ডা হতেও দেখবে অনেক বেশি সময় লাগে, সেই জন্য বিভিন্ন জায়গায় স্যাক দেওয়ার ক্ষেত্রে কোনো জায়গায় জল গরম করে সেটা দিয়ে স্যাক দিতে হয়, কারণ এটা খুব ধীরে ধীরে ঠান্ডা হয়। তো জলের উপকারিতা যে বিভিন্ন রকম, বিশেষ করে দেখবে মানে নর্মালভাবে দেখবে দিনের বেলা সমুদ্রের তুলনায় মানে মরুভূমি বা মানে স্থলভূমিতে দেখবে উষ্ণতা বেশি থাকে। রাত্রিবেলা জলের পাশে যে হাওয়া হয় বায়ুটা বেশি উত্তপ্ত হয় স্থলবায়ু থেকে, কারণ কি সারা দিন ধরে কি হচ্ছে জলটা উত্তপ্ত হচ্ছে, উত্তপ্ত রাত্রিবেলা কি ঠান্ডা হবে, তো ভূমি বা স্থলবায়ু যেটা যত দ্রুত ঠান্ডা হয় তার তুলনায় জল কম ধীরে ধীরে ঠান্ডা হয়, সেই জন্য ওখানে উষ্ণতা বেশি আছে। অর্থাৎ আমি এখানে বলতে চাইছি তোমাদের যে জল যেমন উত্তপ্ত হতে বেশি সময় লাগে, ঠিক ঠান্ডা হতেও কি বেশি সময় লাগে, সেই জন্য এই গুণটা ব্যবহার করে অনেক কিছু প্রয়োগ আছে, তোমরা বইটা একবার পড়ে নেবে, খুব সহজে তোমরা বুঝতে পেরে যাবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি কোনো জিনিস ডিসকাস করতে হয়, কোনো ডিসকাস করলে যদি কোনো টপিক ভালো হয় তোমাদের, সেইটা কমেন্টে জানাবে, স্যার এইগুলো ডিসকাস করলে ভালো, এইগুলো বুঝতে পারছি না বই, তো বই পড়ে যদি কোনো সমস্যা হয়, কোনো জায়গায় যদি বুঝতে না পারো সেটা তোমরা কমেন্টে বলবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।